বলবো না প্রয়াত সোরেন শিক্ষক, এই সোরেনের যে মৃত্যুটা ঘটল সেটাকে আমি হত্যা বলেই মনে করছি। তো নিজেই বলেন যে আমি পারি না, হেন কাজ নেই, আমাকে ভয় দেখাবেন না, এই ধরনের ঔদ্ধত্য প্রকাশক মন্তব্য তিনি নিজেই করেন, অথবা আমাকে জোর করে কিছু বলতে হবে না। তিনিই হচ্ছে সমস্ত কাণ্ডের কাণ্ডারি। আন্দোলন আমার বিরুদ্ধে এত স্পর্ধা। আমি তোমাদের আন্দোলনকে একেবারে ওলট পালট শুধু নয়, একেবারে থমকে দেব এবং মৃত্যুর মুখোমুখি যন্ত্রণা পাইয়ে দেব। বিচার ব্যবস্থার প্রতি আমাদের অনাস্থা প্রগাঢ় হচ্ছে, অন্তত আমার। সেই কন্যাশ্রীর মাধ্যমে আমাদের টাকা পয়সা, শুধু কন্যাশ্রীদের যত মেয়ে আছে, 1 কোটি করা মানে 1 কোটি মেয়ে ওনার পায়ের তলায় গিয়ে আশ্রয় নেবে। ম্যাম, একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই 26,000 যে চাকরি, সেই চাকরি বাতিল, আবারও নতুন পরীক্ষার সময়ও এসে গেছে বলা যেতে পারে। কিন্তু তার মধ্যেই একটা যে ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে, সুবল শরণ একেবারে এই 26,000 চাকরিহারাদের মধ্যেই একজন, তিনি মানসিক চাপ নিতে না পেরে মারা গেছেন। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? এবং কালকে একেবারে আরএনটেগরের সামনে ধুমধুমার পরিস্থিতি, বিভিন্ন সমাজ মাধ্যমেই দেখেছেন হয়তো। কি বলবেন সে বিষয়ে, কীভাবে দেখছেন? আমি কিছু দেখিনি, কারণ আমি টেলিভিশন রাখি না, আর সোশ্যাল মিডিয়া দেখবার সময় হয়নি কালকে। তাহলেও যতটুকু যা জানতে পেরেছি, তাতে আমার প্রথম কথা হলো এটা স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা। এবং হত্যা কত রকমের হয় আমার নিজস্ব একটা বীক্ষণ আছে, অবজারভেশন আছে বা ভাবনা আছে। সেটা হলো হত্যা এক প্রত্যক্ষ হত্যা হয়, আরেকটা হলো পরোক্ষ হত্যা। প্রত্যক্ষ হত্যার দুরকমভাবে, পরোক্ষ এবং প্রত্যক্ষ হত্যা এটা দুরকমভাবে হয় আমি যা বুঝি। সেটা হলো যে প্রত্যক্ষ হত্যা, যে নিজের হাতে হত্যাটি করছে সে হত্যাকারী বলে চিহ্নিত হয়, এমনকি বিচার ব্যবস্থায় তার জন্যে শাস্তির ব্যবস্থা নির্ধারিত থাকে। এটা এক ধরনের প্রত্যক্ষ হত্যা ব্যবস্থা। কিন্তু দেখা যায় এই যে হত্যাকারী, হয়তো তাকে টাকা দিয়ে হত্যাকারী বানানো হয়েছে, অথবা সে কোনো একজন ব্যক্তির সমর্থক বলে সেই ব্যক্তি চাইছে বলে হত্যাটা করা হয়েছে। অর্থাৎ পরোক্ষ হত্যাকারী পশ্চাতে আরেকজন থাকতে পারে, যিনি পরিকল্পনা করে এই প্রত্যক্ষ হত্যাকারীকে দিয়ে হত্যাটা করিয়েছেন। এটা এক রকমের হয়, পরোক্ষ আর প্রত্যক্ষ হত্যার একটা রূপ বললাম। আর একটা হলো হাতে নাতে একেবারে প্রত্যক্ষভাবে কোনো ব্যক্তি হত্যা করলেন না, ব্যক্তির দ্বারা হত্যাটা হলো না, কোনো অস্ত্র বা কোনো কিছু ব্যবহার করা হলো না তার হত্যার জন্য, অথচ হত্যাটি ঘটে গেল। সেটা কীভাবে না, ধীরে 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 সুপরিকল্পিত ব্যবস্থা অনুযায়ী তার মধ্যে তার মস্তিষ্ককে যে ব্যক্তির মৃত্যু ঘটেছে তারটাও হত্যা বলে গণ্য হতে পারে, যদি তার হত্যাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার উপরে নির্যাতন নামিয়ে এনে তার শরীর মনকে বিকল করে দিয়ে, মস্তিষ্কের ক্রিয়া ইত্যাদি স্বাভাবিকতা নষ্ট করে দিয়ে তাকে মৃত্যুর মুখোমুখি করে দেওয়া যায়। এই যে বলবো না প্রয়াত সোরেন শিক্ষক, এই সোরেনের যে মৃত্যুটা ঘটল সেটাকে আমি হত্যা বলেই মনে করছি। চাকরিহারাদের মঞ্চেও তো আপনি গেছিলেন, একেবারে তিনি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, এরা তো যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটা পোস্টও আছে, হোয়াটসঅ্যাপে দেখতে পাওয়া যায়, গ্রুপ আছে। এটাও একটা অত্যন্ত ক্ষোভের বিষয় এবং দুঃখের বিষয় আর লজ্জার বিষয়, নিন্দার বিষয়। যারা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রধান যিনি, তিনি এবং তার অনুচরদের জন্য অত্যন্ত লজ্জার এবং নিন্দার যে চাকরি দিয়ে চাকরি কেড়ে নিয়ে তাদেরকে রাস্তায় নামানো হয়েছে এবং তারা নাজেহাল হয়ে যাচ্ছে এই আন্দোলনটাকে টিকিয়ে রেখে, আন্দোলনটা সুফল পেতে। তারা ভেবেছিল আন্দোলন করে সুফল পাবে। তো আমি হত্যার কথা যেটা বলছিলাম, এই যে সোরেনের মৃত্যুটা হত্যা, পরোক্ষ হত্যা, সুপরিকল্পিতভাবে তার দেহ মনকে বিকল করে দিয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা, এই যে হত্যার কথা বলছেন, যদি এটা হত্যা আপনার মতামত অনুযায়ী
এই দায় কার? অবশ্যই পরিকল্পনা যিনি করে এদের চিত্ত, শরীর, কার স্বাস্থ্য, পরিকল্পনা বলে আপনার মনে হচ্ছে? রাষ্ট্রের মাথায় যিনি বসে আছেন, রাজ্যের মাথায় যিনি বসে আছেন, রাজ্যের কাণ্ডারি বলে নিজেকে যিনি মনে করেন তিনি সর্বশক্তিময়ী, তিনি নিজেই তো বলেন, আমাকে বলতে হবে না, তিনি তো নিজেই বলেন যে আমি পারি না, হেন কাজ নেই, আমাকে ভয় দেখাবেন না। এই ধরনের ঔদ্ধত্য প্রকাশক মন্তব্য তিনি নিজেই করেন, অথবা আমাকে জোর করে কিছু বলতে হবে না। তিনি হচ্ছে সমস্ত কাণ্ডের কাণ্ডারি। আজকে খুব দুঃখের বিষয়, যে কাণ্ডারিকে নজরুল চেয়েছিলেন, যে কাণ্ডারিকে নজরুল হুঁশিয়ার করতে চেয়েছিলেন, সেই কাণ্ডারি আমরা পাইনি। এই কাণ্ডারির যদি বলো তাহলে একেই আমি বলবো প্রকৃত হত্যাকারী। এই মৃত্যুটা হত্যা এবং প্রকৃত হত্যাকারী তিনি। সবসময় নিজের হাতে কোনো ব্যক্তি হত্যা করেছে সে হত্যাকারী হয় না, অথবা একেবারে সরেজমিনে তাকে পরিকল্পিতভাবে হাতে নাতে ধরে পাওয়া গেছে, হত্যাকারী নিযুক্ত করে হত্যা করা হয়েছে, সেটাও এটা নয়, সে ঘটনাও এটা নয়। এ ঘটনা তিনি ঘটাচ্ছেন, আমি তার একটা ব্যাখ্যা দেব। তার মধ্যে দুটো মানসিক প্রক্রিয়া কাজ করছে। একটা প্রক্রিয়া হলো, সেটাকে একটু অন্যভাবেও ব্যাখ্যা দেওয়া যায়, একটা প্রক্রিয়া হলো তিনি গোলমাল পাকিয়ে দিতে একেবারে অতি সমর্থ একজন ব্যক্তি, সব কিছুকে ওলট পালট করে দেওয়া। এক্ষেত্রে চাকরি করতে করতে যারা চাকরি হারা হয়েছে তাদের সমস্ত ক্ষমতা, ব্যবস্থা, পরিকল্পনা, আন্দোলন, প্রক্রিয়া সব কিছু লণ্ডভণ্ড করে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। তুমি যার কথা নির্দিষ্টভাবে জানতে চাইছিলে সবাই বুঝতে পারবে, অত নির্দিষ্ট করে বলার দরকার নেই। একজনই আছেন এই রাজ্যটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছেন এবং ভবিষ্যতে তার পরিকল্পনা গোটা ভারতবর্ষ হাতে পেয়েও লণ্ডভণ্ড করবেন। এই লণ্ডভণ্ড করে দেওয়ার সক্ষমতা, উদ্ভাবনী শক্তি তার মধ্যে আছে। এবং পাশাপাশি মনে হবে উপর থেকে যে মানুষটা বোধহয় একটু মানসিকভাবে গোলমেলে মানসিকতার অধিকারী, মানসিকভাবে অপ্রকৃতস্থ, কিন্তু সেখানে আমরা সেরকম ভেবেও থমকে যাচ্ছি, কারণ তারপরেই দেখা যাচ্ছে তার পাশাপাশি একটা সত্তা কাজ করছে, যে সত্তাটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার লক্ষ্য সাধন করতে পারে। এই চাকরিহারাদের আন্দোলনকে তিনি লণ্ডভণ্ড করবেন, এবং লণ্ডভণ্ড করতে গিয়ে তিনি যে ধরনের কথাবার্তা বলেন মনে হয় যেন মানসিকভাবে অপ্রকৃতিস্থির ব্যক্তি, কিন্তু পাশাপাশি যেটা করেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে এদের আজকে সরেন গেছে, কালকে যে আরও দুজন যাবে না বা মৃত্যু হয়তো তাদের ঘটবে না, কিন্তু জীবনে বেঁচে থেকেই তারা মৃত্যুর স্বাদ পাবেন। তাদের জীবন ইতিমধ্যেই মরণের স্বাদ পেয়েছে, তারা আর বেঁচে নেই। তো এর মুশকিলটা হচ্ছে যে আমি যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে এই ধরনের আন্দোলন এরা যারা করছেন, এই আন্দোলন এই ব্যক্তিটি যাকে আমি বলছি একদিকে মানসিকভাবে অপ্রকৃতিস্থ মনে হয়, আর একদিকে আবার পাশাপাশি খুব সুপরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কাজগুলো করেন। হত্যা করছেন না, কিন্তু এরা কিন্তু হত্যার থেকেও চরমতম শাস্তির শিকার হচ্ছে। এরা প্রতিদিন যে যন্ত্রণা কষ্ট নিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তার কোনো তুলনা হয় না। সেই আন্দোলনকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেক্ষেত্রেও তার মানসিকতা কী কাজ করছে? তার মানসিকতা কাজ করছে, আমাকে আন্দোলন একদম তারই ভাষায় তারই মতো করেই বলতে চাইছি, আন্দোলন আমার বিরুদ্ধে, আন্দোলন আমার বিরুদ্ধে এত স্পর্ধা, আমি তোমাদের আন্দোলনকে একেবারে ওলট পালট শুধু নয় একেবারে থমকে দেব এবং মৃত্যুর মুখোমুখি যন্ত্রণা পাইয়ে দেব। এই রকম স্পর্ধা তিনি পোষণ করেন। এর একটা ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অবশ্যই দরকার। সেটা হচ্ছে আমরা নার্সিসাসের কথা জানি, ইনি আমি প্রেমিক একজন ব্যক্তি, নার্সিসাস, কিন্তু সে আমি প্রেমিক হলে ক্ষতি হতো না। পাশাপাশি তিনি হচ্ছেন দুর্ধর্ষ ক্ষমতা প্রেমিক, ক্ষমতার সবটুকু একেবারে ওই খুব লোভনীয় খাবার চেটেপুচে খাওয়ার পরেও থালাটাও চেটেপুচে খেতে থাকে, আঙুলটা চুষতে থাকে মানুষ, যেমন উনি ক্ষমতাকে সেই রকম ভোগ করে চেটে পুছে থালা পরিষ্কার করে সাফ করে আঙুল ইত্যাদি চোষার মতন অবস্থায় এখন রয়েছেন। ফলে সোরেনের মতন জীবন প্রাণ
তার কাছে কোনো প্রাণী নয়, কীটপতঙ্গের মতো। এবং সোরেনদের সঙ্গে যারা ছিলেন, আছেন এখনও, তারা সেই পথেই তাদের হাঁটতে হবে। তাদের জীবনেও জীবনে বেঁচে থেকে মরণের স্বাদ পেতে হবে। আমার আর একটা কথা খুব মনে হচ্ছে, এই সোরেন ব্যক্তিটি, তাকে হত্যা করা হয়নি, কিন্তু পরোক্ষে হত্যা করা হয়েছে। সোরেন কিন্তু নাম শুনলেই বোঝা যায় খুব বঞ্চিত শ্রেণীর মানুষ, বঞ্চনা থেকে নিজেকে মুক্ত করে শিক্ষক হয়েছিলেন। সেই ব্যক্তির পরিবার আজকে কতখানি বিপর্যয়ের সম্মুখীন সেটা বুঝতে কোনো অসুবিধা নেই। তো ফলে এইসব ব্যক্তিরা যারা একসময় ক্ষুধার সঙ্গে লড়াই করেছে, অর্থাভাবের সঙ্গে লড়াই করেছে, এখনও করছিলেন, তিনি চাকরি পেয়ে একটু সুখের মুখ দেখেছিলেন তার পরিবার। অতএব এই ব্যক্তিটি মারা যাওয়াতে যিনি সবথেকে ওই নার্সিসাস মানসিকতার মানুষটি উল্লসিত হয়েছেন যে আমি সফল হয়েছি, বাকিরা ভয় পাবে। এটা কিন্তু ভয় পাইয়ে দেওয়ার প্রক্রিয়া আমি বলছি না, যেহেতু হাতে নাতে মারা হয়নি, যেহেতু সে শারীরিক প্রক্রিয়া বা মস্তিষ্ক প্রক্রিয়ায় বিকল হয়ে মারা গেছেন, তবুও সেটাই তিনি চাইছিলেন। যারা একদিন শারীরিকভাবে মানসিকভাবে বিকল হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, আন্দোলন থেমে যাবে, আমি আমার জায়গায় বসে থাকব। শেষ কথা যুক্ত করি, বিচার ব্যবস্থার প্রতি আমাদের অনাস্থা প্রগাঢ় হচ্ছে, অন্তত আমার। বিচার ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, এই প্রশ্নটা সবাই করুন। ম্যাম, একেবারেই শেষ প্রশ্ন, এই যে পুরো ঘটনাটি কালকে আমরা দেখতে পেলাম আরেনটেগরে, সেইখানে যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে তাদের পরিবার সেখানে উপস্থিত, মানে তাদের পরিবারকে প্রথমত জানানো হয়েছিল না, তারপরে তার পরিবার উপস্থিত থাকার পরও তার যে মৃতদেহ, সেই মৃতদেহ অন্য গেট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং চাকরিহারা শিক্ষক যারা সেখানে মিছিল করে একেবারে নিয়ে যাওয়ার কথা ছিল, তারা যখন সেই বডিটা আটকায়, তখন তাদের সাথে পুলিশের আবারও ধস্তাধস্তি হয়, বেশ কিছু জনকে গ্রেফতারও করা হয়। এই চাকরিহারারাই আন্দোলন করলে তাদের পেটে বুকে লাথি মারা হচ্ছে, তাদের নিজেদের পথে পা মেলানো কর্মচারী, তার মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য তাদের যুদ্ধ করতে হচ্ছে। কি বলবেন, রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর প্রশ্ন উঠছে। হ্যাঁ, পুলিশ এখন সন্ত্রাস সৃষ্টি করার হাতিয়ার হয়েছে। আর যিনি নার্সিসাস, যাকে আমি বলছিলাম মহিলা নার্সিসাস এই যুগের, আমি প্রেমিক, তিনি এইভাবেই বিকল করতে চাইছেন এদের আন্দোলনকে। এই সোরেনের মৃত্যু হয়েছে, জীবন দিতে হয়েছে, বাকিরাও তাদের জীবন দেওয়ার ভয়ে আন্দোলন তুলে নেবেন। আন্দোলনের উপরে পুলিশি অত্যাচার নামিয়ে আনা হলো, সন্ত্রাস নামিয়ে আনা হলো, সবটাই শুধুমাত্র আন্দোলন থামিয়ে দেওয়ার জন্যে। চাকরি দিয়ে চাকরি কেড়ে নেওয়ার কোনো রকম আমার মনে হয় না দৃষ্টান্ত পৃথিবীতেও বিরলতম দৃষ্টান্ত আছে বলে। উনি কী করছেন, এটা হচ্ছে একটু স্থূল কথা আমাকে বলতে বাধ্য হচ্ছে। আমাদের দেশের গণসম্পদ অনেক প্রভূত গণসম্পদ, সেই সম্পদ যদি ঠিকভাবে বন্টন হতো তাহলে কোনো মানুষই আজকে দরিদ্র থাকতো না রাজ্যে। উনি সেই সম্পদগুলো হাতে পেয়েছেন। হাতে যদি প্রমাণ আমি দিচ্ছি, হাতে যদি না পান, তাহলে আজকেই পড়ছিলাম কন্যাশ্রীদের আরও 1 কোটি না কত যেন কন্যাশ্রী বানানো হবে। এইগুলো এই যে আশা করছেন যে 93 লক্ষ এখনো পর্যন্ত ছাত্র উপকৃত হয়েছেন, সেটা যাতে 1 কোটি হোক। এটা কি গণতান্ত্রিক পদ্ধতি? কন্যাশ্রী কোনো গণতান্ত্রিক পদ্ধতি? কন্যাশ্রীর বদলে প্রতিটি কন্যাকে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত সুবিধা দেওয়া, গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিধা দেওয়া, বৃত্তি পাইয়ে দেওয়া ইত্যাদি। কন্যাশ্রী তো একজন ব্যক্তির প্রকল্প, মানসিক উদ্ভাবনী শক্তির একটা ফসল। সেই কন্যাশ্রীর মাধ্যমে আমাদের টাকা পয়সা, শুধু কন্যাশ্রীদের যত মেয়ে আছে, 1 কোটি করা মানে 1 কোটি মেয়ে ওনার পায়ের তলায় গিয়ে আশ্রয় নেবে। ওনার বিরুদ্ধে উনি অন্যায় করলে একটা কথা বলতে পারবে না। তো এত টাকা যদি আছে আমাদের তহবিলে, উনি তো নিজে রাজরানী ছিলেন না যে সেই তহবিল থেকে দিচ্ছেন, ফলে এত অর্থ যদি থাকে তাহলে সেই অর্থ
কি সৎ অর্থগুলো তিনি ওই রকমভাবে নিজের ভূমিকা, নিজে একটা বিরাট মহাদাতা দাত্রী, এই ভূমিকায় তিনি নিজেকে প্রতিপন্ন করবেন এবং এই কন্যাশ্রীরা সকলেই তার পায়ের নিচে মুখ থুবড়ে পড়ে থাকবে। সেই টাকাগুলো কোথার থেকে তিনি পাচ্ছেন? এই চাকরিহারাদের চাকরি কেড়ে নিয়ে এই টাকাগুলো সেখানে তিনি বন্টন করছেন। কত বড় অন্যায়! পুরো, আমি একটা কথাই শেষ করব বলে, গণতন্ত্রকে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছে, আমিতন্ত্র প্রতিষ্ঠা করছে। আমি দিচ্ছি, ওই নার্সিসাস কথার বলার আমার অর্থ একটাই, আমি দিচ্ছি, তোমরা মাথা নত করে নাও এবং আমার পায়ের তলায় এসে নতি স্বীকার করো, আমার পদানত হয়ে থাকো। এটা ভোটেরও একটা অঙ্ক। এই যে অঙ্কগুলো উনি করেন, সেটার কথাই ভাবছি যে ওপর থেকে মনে হয় মানসিক ব্যাধিগ্রস্ত একটা মানুষ, কিন্তু এই অঙ্কগুলো কষার ক্ষেত্রে সাংঘাতিক ব্যুৎপত্তি রয়েছে, উদ্ভাবনী শক্তির কোনো তুলনা নেই। এইখানটাতে বোধহয় সবাই নাস্তানাবুদ খাচ্ছে। আর একটা ক্ষেত্রে নাস্তানাবুদ খাচ্ছে, যেটা আমিও বুঝতে পারছি না, বিচার ব্যবস্থাকে উনি কুক্ষিগত করে নিয়েছেন, সব কিছু বিচার ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছেন। আর বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখছি একটা কঠিন নীরবতা বা স্তব্ধতা। বিচার ব্যবস্থাতে গিয়ে কোনো সুরাহা আজ পর্যন্ত কোনো কিছুর ক্ষেত্রে মিলল না। এই সুবিধাটা হয় উনি তৈরি করেছেন, যদি উনি তৈরি করে থাকেন বিচার ব্যবস্থাকে পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, স্বৈরতন্ত্র এতটাই প্রতিষ্ঠা করেছেন, তাহলে তার থেকে বেহাল দশা আর হতে পারে না। আমাদের সেই বেহাল দশা ঘটেছে। আমি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষজনদের কাছে আমি একজন প্রবীণ নাগরিক হিসেবে আবেদন রাখব যে বিচার ব্যবস্থা কেন এরকম বেহাল দশায় পরিণত হলো? সব কিছুই বিচার ব্যবস্থার দিকে ঠেলে দিয়ে উনি নিশ্চিন্ত থাকছেন, আর বিচার ব্যবস্থাও কিছুই করতে পারছে না। কেন এমনটি হলো?